যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি, জানালেন সিইসি। বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন। রাষ্ট্রপতির দায়মুক্তি শুধু দায়িত্বকালীন সময়ে, আগে পরে অভিযোগ থাকলে আইনগত পদক্ষেপ নেওয়া যাবে, জানালেন তথ্য উপদেষ্টা। তীব্র গ্যাস সংকটে ভোগান্তি চরমে, আওয়ামী সরকারের জ্বালানি খাতে লুটপাটের কারণেই এই সংকট, বলেছেন অর্থ উপদেষ্টা। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। এ বিষয়ে সার্বিক প্রস্তুতির কথা ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে তুলে ধরেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদের অধিবেশনের মধ্যে নাকি অধিবেশন শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচন হবে, সেসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সিইসি। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে মঙ্গলবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল। বেলা 11টার পর শুরু হওয়া ঘণ্টাখানিকের বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগী না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা। সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা ইত্যাদি বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। এই রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনও ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ের কাছে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান সিইসি। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই আমাদের সমস্ত আলোচনাটা হয়েছে। তো এখন আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে, এখানেই হবে ইলেকশনটা। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, ইলেকশনটা এখানেই করতে হবে। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার একটা স্থানীয় সরকার নির্বাচনেরও একটা প্রস্তুতির ব্যাপার আছে, তো আমাদের ওদিকেও ব্যস্ততা আছে। সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্যের সদস্যপদ সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হয়নি। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না। আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। গত 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর সংসদের স্পিকার এম হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সকাল 11টায় বঙ্গভবনে পৌঁছলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অফ অনার দেয়া হয়। পরে বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব ও কার্যক্রমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যেই স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে বঙ্গভবনের কার্যক্রম। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এর আগে গত 24 জুলাই স্বাস্থ্যগত কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগের পর দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে তিনি অফিস করলেও বঙ্গভবনে উঠবেন না, সংসদে স্পিকারের বাসভবনেই থাকবেন। রাষ্ট্রপতি পদে থাকাকালীন কার্যক্রমের জন্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। তবে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তার আগের বা পরের যে কোনো অপরাধের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। আইনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। ডাক্তার জাহিদুর রহমান বলেন, গ্যাস বিদ্যুতের আজকের যে সংকট, সাবেক সরকারের লুটপাটেরই খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। দাবি করেন, পুলিশ এখন দেশে ভালো পারফর্ম করছে, জনগণের উচিত তাদের সহযোগিতা করা। জানান, রাতের ভোটের জন্য 32 ডিসিদের বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে তা সরকার বলেনি, বরং সরকারি চাকরি আইনের বিধি অনুযায়ী তাদের চাকরির বয়স
25 বছর হওয়ায় অবসরে পাঠানো হয়েছে। শাপলা চত্বরে যে ডিজাস্টার ঘটেছে নিশ্চিতভাবেই এই সরকারের সময় তার বিচার হবে বলে আশ্বস্ত করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরে শুরু হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। তার পদে থাকাকালীন সময় কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। উনি যতদিন পদে আছেন, উনি যখন পদে নেই সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। তার যে আইনি সুরক্ষা আছে সেটা তিনি, যেমন ধরুন আপনি মানে প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়, কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো লিগ্যাল প্রসিডিওর শুরু করতে পারবেন না। কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যাবে। সেই বিভ্রান্তিটা কারো কারোর মধ্যে ছিল, এটা আশা করি কেটে যাবে। জুলাই আন্দোলনের শহীদদের মধ্যে যারা এখনো গেজেটভুক্ত হননি তাদের দ্রুত তালিকাভুক্ত করার কার্যক্রম চলছে। সেই সাথে শহীদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ ও পাকাকরণের উদ্যোগও দ্রুত বাস্তবায়ন করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করলে 2 বছর পরে এসে শহীদের সংখ্যা নির্ধারণে এমন বেগ পেতে হতো না, বর্তমান পরিস্থিতিরও সৃষ্টি হতো না। আশ্বস্ত করেন যারা এখনও তালিকাভুক্ত হননি অথচ জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের অন্তর্ভুক্ত করতে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে সারা দেশে শহীদের কবর স্থায়ী ও পাকা করার জন্য বাজেট বরাদ্দ ছিল। বাস্তবে সেখানে অনিয়ম ও দুর্নীতির ছায়া দেখা গেছে বলে জানান তিনি। রাষ্ট্রকে ফাঁকি দিয়ে কেউ তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। অত্যন্ত গুরুত্ব সহকারে দ্রুততম সময়ে যারা তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই, গ্যাজেটেড হয় নাই, যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করার পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। আর দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এখানে মাতোয়াইল কবরস্থানে এসেছি। এখানে 17 জন জুলাইয়ে আন্দোলনের শহীদদের দাফন করা হয়েছে এবং সেই কবরগুলো এখন পর্যন্ত স্থায়ী করা হয় নাই। আমরা এই কবরগুলোকে, যেহেতু এটা পঞ্চায়েতের কবর, এটাকে স্থায়ী করা হবে, পাকা করা হবে এবং তাদের কবরটিকে স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্য আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিব এবং দ্রুততম সময়ের মধ্যে এটিকে বাস্তবায়ন করব। নতুন কুড়ি, একটি নাম, একটি স্বপ্নের বীজ, যে বীজ রোপণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাঝে বহু বছর সেই স্বপ্নযাত্রা বন্ধ ছিল, কিন্তু এবছর জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসে এই প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন পর্যায়ের মেধাবীরা আর অবহেলিত থাকবে না, সবাইকে এক ছাতার নিচে এনে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলার ভাবনা সরকারের। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। চলতি বছরের 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব উপজেলা ও জেলা থেকে 12 থেকে 14 বছর বয়সী 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নেয় 8টি ডিসিপ্লিনে। নির্বাচিত 1,700 জনকে নিয়ে গত 20 জুলাই মাঠে গড়ায় জাতীয় পর্বের খেলা। ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে হয় খেলাগুলো। আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হয় বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং 100 মিটার স্প্রিন্টের ফাইনাল। নতুন করে স্পোর্টস 2025-26 জাতীয় পর্যায়ের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি ক্ষুদে প্রতিভাবানদের উৎসাহ দিতে ভিআইপি গ্যালারি ছেড়ে মাঠে এসে খেলা উপভোগ করেন সরকার প্রধান। কেন্দ্রবিন্দুতে থেকে পুরো আয়োজনের নেতৃত্ব দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে। তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার।
পড়াশোনার পাশাপাশি নিজেকে সঠিকভাবে গড়ে তোলার কথাও বলছিলেন সরকার প্রধান। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিবার অন্বেষণে আয়োজিত নতুন কুড়ি স্পোর্টসের পরবর্তী আয়োজন হবে ইউনিয়ন পর্যায় থেকে। এরই মধ্যে শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। প্রতিদিনই প্রকট আকার ধারণ করছে গ্যাস সংকট। স্টেশনের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পাওয়ার অভিযোগ করছেন সিএনজি চালিত গাড়ির ড্রাইভাররা। তাদের অভিযোগ, একদিকে গাড়ির জমার খরচ, অন্যদিকে গ্যাস সংকটে ভাড়া না তুলতে পারায় ভোগান্তি বাড়ছে তাদের। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় তারাও আছেন বিপাকে। এমনকি অনেক পাম্প স্টেশন বন্ধ থাকায় অল্প কিছু স্টেশনে চাপ বাড়ছে বলে জানান তারা। কবে নাগাদ সমস্যার সমাধান হবে তা জানা নেই কারোই। তবে সিএনজি চালিত ড্রাইভাররা জানান, এই অবস্থা চলতে থাকলে তাদের রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। এদিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি কবে নাগাদ ঠিক হবে তা নিয়েও কোনো সঠিক তথ্য নেই কারো কাছেই। অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধান না করে দেশকে আমদানি নির্ভর করে রাখার কারণেই দেশে এখন গ্যাস সংকট। বিশ্ব যুব দক্ষতা দিবস 2026 উপলক্ষে রাজধানীতে বিনিয়োগ ভবন আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। অর্থ পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, জ্বালানি সমস্যার সমাধান না হলে দেশে বিনিয়োগও হবে। তাই সরকারের এখন অগ্রাধিকার রয়েছে জ্বালানি খাতের উন্নয়ন। উন্নয়নের নামে আগের সরকার শুধু গল্প ও ফানুসের বয়ান রেখে গেছে মন্তব্য করে অর্থ পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় ডুবন্ত জাহাজের মতো একটি অর্থনীতি পেয়েছে, ফলে চ্যালেঞ্জও অনেক বড়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানান, প্রবাসী শ্রমবাজারের দিগন্ত খুলতে কাজ করছে সরকার। মাদক বিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে চান বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে হলরুমে মাদক বিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জানান, শুধু আইন ও শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, মাদক নির্মূল করতে সকলকে এগিয়ে আসতে হবে। মির্জা ফখরুল বলেন, মাদক নির্মূলে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, পদক্ষেপগুলোর মাধ্যমে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। আমি বিশেষ করে আমরা ঠাকুরগাঁতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করবো অবশ্যই। কেরানীগঞ্জে 24 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা সুজনের সাথে সাক্ষাৎ ও তার নবজাতকের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন আমরা বিএনপি পরিবারের সদস্যরা। সকালে সুভাট্টা ইউনিয়নের সাবান ফ্যাক্টরি মদিনানগরে আহত জুলাই যোদ্ধা সুজনের বাসায় গিয়ে তার হাতে প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও নরসিংদী 5 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, আমরা জুলাই যোদ্ধা পরিবার সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ইমন ও দপ্তর সম্পাদক কাজী সাইমন প্রমুখ। নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেকের ক্রোকেরচর গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে যাওয়া 6 বাংলাদেশের মধ্যে 3 জনের বাড়ি ওই গ্রামে। তাদের মৃত্যুর খবরে স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। সোমবার দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে লাগা আগুনে পুড়ে মারা যান 6 বাংলাদেশি। সোমবার রাতের প্রথম প্রহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। মারা গেছেন নারায়ণগঞ্জের আলিরটেক ইউনিয়নের ক্রোকেরচরের ফাহিম, আপন আহমেদ, নূর মোহাম্মদ, তৈলখিরার চরের ফয়সাল, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন এবং মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজিক। এই ঘটনায় নিহতদের পরিবার, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আমার বাবা রে বাবা জীবনে বহুত কষ্ট করতেছে বাবা বাবা রে। আমার বাগিনা থাকে আর ওর সাথে আরো লোক আছে এখানে, আর ওই গ্রামের আরো 4 জন আছে একসাথে চাকরি করে। দোকানে রাতে আগুন লাগে, রাতে 3টা 3:30 বাজে। কিভাবে লাগবে এখন আমরা পুরোপুরি বলতে পারি না। 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল কিন্তু বের হইতে পারেনি। যে রুমটা বের হইব এই রুম দিয়ে আগুন, ওই গ্যাসের বিস্ফোরণ ফুটতেছে একটার পর একটা, তো হেরা আর বের হইতে পারে না। বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার 16তম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে নরসিংদীতে। আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের উদ্যোগে সকালে শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম মৃধা। মান্নান ভূঁইয়া 2010 সালের 28 জুলাই ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি 1980 সালে ইউনাইটেড পিপলস পার্টি থেকে বিএনপিতে যোগ দেন। পরে কৃষক দলের আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক, যুগ্ম মহাসচিব এবং টানা 11 বছর দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নরসিংদী 3 আসন থেকে 4 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। শরীয়তপুরে নড়িয়ায় স্বামীকে কৌশলে ডেকে নিয়ে বেঁধে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামের একটি নির্জন বাগানে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রথমে ভুক্তভোগীর স্বামীকে মোবাইল ফোনে ঘটনাস্থলে ডেকে নেয় তারা। ঘটনাস্থলে পৌঁছার পর অভিযুক্ত রাব্বি, হজরত আলী খন্দকার ও ইমন খন্দকার সহ আরও কয়েকজন তাকে বেঁধে ফেলে। পরে স্ত্রীকে ফোনে টাকা নিয়ে যেতে বলে। ভুক্তভোগী সেখানে গেলে অভিযুক্তরা তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী স্ত্রীকে উদ্ধার করে। ফরিদপুরে চাঞ্চল্যকর ফয়সাল হত্যা মামলায় 3 জনকে এবং চট্টগ্রামে 7 বছরের শিশুকে হত্যার দায়ে 1 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুরে ফয়সাল হত্যা মামলায় জেলার ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ নাজমুল আলম 3 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এরা হলো শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার আইয়ুব সর্দারের ছেলে চান সর্দার, তার ভাই তারা ও বাবুল আকন্দ। রায় ঘোষণার সময় মামলার প্রধান আসামি চান সর্দার কাঠগড়ায় উপস্থিত ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর 2 আসামি বাবুল আকন্দ ও তার সর্দার পলাতক। 2012 সালের 5 সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নির্মাণাধীন ভবনের পাশে নিয়ে যুবক ফয়সালকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এদিকে চট্টগ্রাম মহানগরীতে শ্বাসরোধে 7 বছরের শিশু মাহফুজকে হত্যা মামলার আসামি মোহাম্মদ আলামিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামান। 2016 সালের 5 সেপ্টেম্বর মহানগরীর হালিশহর থানাধীন গলি ঢিপাপাড়া টোল রোড এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে মোহাম্মদ মাহফুজকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার ঘটনা গোপন করতে মরদেহ পাশের বেড়িবাঁধের খালে ফেলে দেওয়া হয়। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন এবার। আগামী দিনে আমাদের প্রধান রপ্তানি পণ্য হবে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষি পণ্যকে প্রধান রপ্তানি পণ্য করতে গুরুত্ব দিচ্ছে সরকার। সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনের সময় মন্ত্রী একথা বলেন। বন্যা সহনশীল কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে 600 পরিবারের মাঝে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে টাঙ্গাইলে। দুপুরে উপজেলা বেরিপটর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল 4 আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় 52 কোটি টাকা দামের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সকালে কোটবাড়িতে বিজিবির সেক্টর সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়। উপস্থিত ছিলেন বিজিবির সরাইল রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম। এদিকে সাতক্ষীরার সীমান্ত থেকে জব্দ করা প্রায় 32 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সকালে শ্যামনগর উপজেলার নীলডুমুর এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন হয়েছে চট্টগ্রামে। দিনটি উপলক্ষে মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। পার্বত্য চট্টগ্রামে পিসিজেএসএস, ইউপিডিএফ ও কেএনএফ এর কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা নাগরিক পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মজিদ।
নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরে রংপুর অঞ্চলে ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন বালিকা দল সহ অন্যান্য ইভেন্টে কৃতিত্ব অর্জন করা দল ও খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে স্থানীয় শহীদ আবু সাইদ স্টেডিয়াম থেকে ট্রাকে করে ট্রফি হাতে খেলোয়াড়রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি, জানালেন সিইসি। বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন। রাষ্ট্রপতির দায়মুক্তি শুধু দায়িত্বকালীন সময়ে, আগে পরে অভিযোগ থাকলে আইনগত পদক্ষেপ নেওয়া যাবে, জানালেন তথ্য উপদেষ্টা। তীব্র গ্যাস সংকটে ভোগান্তি চরমে, আওয়ামী সরকারের জ্বালানি খাতে লুটপাটের কারণেই এই সংকট, বলেছেন অর্থ উপদেষ্টা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshernews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাই।